প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা বিক্রিয়ার হার, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা এবং আমাদের সাম্যাবস্থার উপরে তাপের যে প্রভাব রয়েছে সেটা লা শাতেলিয়ার নীতি দিয়ে ব্যাখ্যা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা সাম্যাবস্থার উপরে চাপের এবং ঘনমাত্রার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমে আমি গত দিনকার পড়াটা একটু রিভিউ করতে চাচ্ছি যে লা শাতেলিয়ার নীতিটা কি ছিল। কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন বা কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ ও ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। এবং আমরা এটাও দেখে এসেছিলাম যে কিভাবে সাম্যাবস্থার উপরে তাপের প্রভাব রয়েছে। এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া ছিল। আমরা দেখেছিলাম যে তাপোৎপাদী বিক্রিয়া যখন তাপমাত্রা বাড়াচ্ছি আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে যাচ্ছে এবং বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ সাম্যাবস্থাটা বাম দিকে সরে আসছে, অর্থাৎ ডান থেকে বাম দিকে সরে আসবে। এর কারণটা আমি খুব সংক্ষেপে বলেছিলাম যে যত আমি তাপমাত্রা বাড়াবো, যেহেতু এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া এবং এই বিক্রিয়াটাতে কিন্তু নিজে থেকে তাপের সৃষ্টি হচ্ছে বা তাপের উৎপত্তি ঘটছে। তো এখানে যদি আমি আরো তাপ বাড়িয়ে দেই তাহলে কি ঘটবে? আমাকে এখানে যেহেতু নিজে থেকে তাপের উৎপাদন ঘটছে, অর্থাৎ আমরা যদি আরো তাপ বাড়িয়ে দেই সেটা কি ঘটনা ঘটাবে? সেটা আগেরটাকে প্রশমিত করবে, তাই তো? তো সেজন্য আমরা দেখেছি যে এখানে সম্মুখ বিক্রিয়ার হারটা কি হয়, কমে যায় এবং বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যায়। অর্থাৎ আমরা যদি তাপ প্রয়োগ করা হলে, যদি সম্মুখমুখী বিক্রিয়াটা তাপোৎপাদী, এই বিক্রিয়াটা কি বৃদ্ধি পাবে, তাহলে আরো বেশি তাপ উৎপাদিত হবে। অর্থাৎ আমি তাপমাত্রা বাড়াচ্ছি, যদি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যেত, ইতিমধ্যেই তো এখানে তাপ উৎপন্ন হচ্ছে, তার মধ্যে আবার যদি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যায়, তার মানে কি এরা দুজন যুক্ত হয়ে আবার অ্যামোনিয়া বানাবে, আরো বেশি তাপ উৎপন্ন করবে, তাই না? তাহলে আরো বেশি তাপ উৎপাদিত হলে সেটা কি ফলাফলকে প্রশমিত করছে নাকি আরো বৃদ্ধি করছে? আরো বৃদ্ধি করে ফেলছে। তো সেজন্য কি ঘটে এখানে? আমি মনে রাখার সিস্টেম দেখিয়েছিলাম যে কোনো একটা বিক্রিয়া যদি নিজে থেকে তাপ উৎপন্ন হয়, সেখানে আমি যদি আরো তাপ দেই বা তাপমাত্রা বাড়াই, সেখানে বিপরীত ঘটনাটা ঘটবে, তাই তো? বিক্রিয়ার হারটা কমে যাবে, মানে সাম্যাবস্থা ডান থেকে বামে চলে আসবে। আবার যেহেতু এখানে কি ঘটছিল, এখানে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া, আমি যদি সার্বিকভাবে চিন্তা করি, এই তাপোৎপাদী বিক্রিয়া নিজে থেকে তাপ উৎপন্ন ঘটছে। এখানে আমি যদি উল্টো ঘটনাটা ঘটাই, মানে তাপ কমিয়ে ফেলি বা তাপমাত্রা কমিয়ে ফেলি, তাহলে কি ঘটবে? সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে এবং সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সাম্যাবস্থাটা বাম থেকে ডান দিকে সরে যাবে। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উল্টো কথাটা, যেহেতু এখানে নিজে থেকে তাপ শোষিত হচ্ছে, আমি যদি তাপ বাড়াই তাহলে সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে গিয়ে সাম্যাবস্থা বাম থেকে ডানে সরে যাবে। আর যেহেতু এখানে নিজে থেকে তাপের শোষণ ঘটে, আমি যদি তাপ আরো কমিয়ে ফেলি তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে গিয়ে সাম্যাবস্থাটাকে ডান থেকে বাম দিকে সরিয়ে ফেলে, কারণ বিপরীত বিক্রিয়ার হারটা আবার বেড়ে যায় তখন। তো এই ছিল আমাদের সাম্যাবস্থার উপরে তাপের প্রভাবটা আজকে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে সকল বিক্রিয়া তাপের পরিবর্তন হয় না, সেই সকল বিক্রিয়া সাম্যাবস্থার উপরে তাপমাত্রার কোনো প্রভাব নেই। অর্থাৎ তোমাকে এমন একটা বিক্রিয়া দেয়া হলো বা তুমি এমন একটা এক্সপেরিমেন্ট করলে যেখানে তাপ উৎপন্ন হচ্ছে না আবার তাপের শোষণও করছে না, সেখানে কিন্তু আমাদের সেই সাম্যাবস্থায় কিন্তু তাপের পরিবর্তন যেহেতু হচ্ছে না, তাহলে কি সেখানে তাপের কোনো প্রভাব থাকবে না বা তাপমাত্রার কোনো প্রভাব থাকবে না। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব। তো গত দিনের আমার শর্টকাট টেকনিকটা ছিল এরকম যে কোনো বিক্রিয়া যদি নিজে থেকে তাপ উৎপন্ন হয়, সেখানে আমি তাপ বাড়ালে কি ঘটবে? সাম্যাবস্থাটা বামে সরে আসবে। আর তাপ যদি কমাই তাহলে সাম্যাবস্থাটা ডান দিকে চলে যাবে। তার মানে একটা বিক্রিয়া যেটা ঘটছে নিজে থেকে, আমি যদি তার বিপরীতটা ঘটাই তাহলে আমার জন্য ভালো, মানে সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে, এতে করে আমার উৎপাদনটা বৃদ্ধি পাবে। আবার খেয়াল করে দেখো, আমি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বলেছিলাম যেহেতু এখানে নিজে থেকে তাপটা শোষণ ঘটছে, আমি যদি আরো তাপ কমিয়ে দিই তাহলে সাম্যাবস্থা কি হবে? ডান থেকে বাম দিকে সরে আসবে। তাহলে আমাকে কি তাপমাত্রা বা তাপ বাড়াতে হবে যদি আমি অধিক উৎপাদন পেতে যাই। তখন কি ঘটবে? তাপশোষী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া, তাপ আমি বাড়িয়ে দিচ্ছি, তখন সে ফলাফলটাকে প্রশমিত করে সাম্যাবস্থাটাকে বাম থেকে ডান দিকে সরিয়ে নেবে। চাপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কি সেটা? যদি কোনো একটা বিক্রিয়ায় নিজে থেকে চাপের বৃদ্ধি ঘটে, সেখানে যদি আমি আরো চাপ বাড়াই তাহলে কি ঘটবে? সাম্যাবস্থাটা পিছিয়ে আসবে, মানে ডান থেকে বাম দিকে চলে আসবে। আবার কোনো একটা বিক্রিয়ায় যদি নিজে থেকে চাপের বৃদ্ধি ঘটে, নিজে থেকে চাপের হ্রাস ঘটে, সেক্ষেত্রে আমি যদি চাপটাকে বাড়িয়ে দিই তাহলে সাম্যাবস্থাটা সামনের দিকে যাবে, বাম থেকে ডান দিকে যাবে। এটাই আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। তার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যে কোনো একটি গ্যাসীয় বা সবই গ্যাসীয় অবস্থায় থাকে, সেসব বিক্রিয়া সাম্যাবস্থায়
উপর চাপের প্রভাবটা থাকে। তার মানে সাম্যাবস্থায় চাপের প্রভাবটা রাখতে গেলে অবশ্যই কি আমার বিক্রিয়ক কিংবা উৎপাদে চাপ গ্যাসীয় পদার্থ থাকতে হবে, যেখানে আমি চাপের প্রভাব রাখতে পারবো। এবং আরেকটা কথা অবশ্যই প্রযোজ্য যে সাম্যাবস্থায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যার পরিবর্তন হলেই কিন্তু সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব থাকবে। মানে দুই পাশে যদি গ্যাসীয় পদার্থের মোল সংখ্যাটা সমান হয়ে যায়, সেখানে কিন্তু আমি আর চাপের প্রভাবটা পাবো না। প্রথম উদাহরণটা আমরা লক্ষ্য করি। প্রথম উদাহরণটা বলা হচ্ছে এমন একটা উদাহরণ যেখানে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি। খেয়াল করে দেখো, আমাদের গত দিনকার এক্সাম্পলটাই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া সৃষ্টি করছে এবং অবশ্যই সমতাকৃত বিক্রিয়া লাগবে, তা না হলে তুমি মোল সংখ্যাগুলো কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে না। এখানে দেখো 1 মোল নাইট্রোজেন, এরা সবাই কিন্তু গ্যাসীয়। খেয়াল করে দেখো বিক্রিয়ক দুটো এবং উৎপাদটি গ্যাসীয়। নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, তার মানে বাম পাশে আমার মোল সংখ্যা কত? 4। আর ডান দিকে অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে 2 মোল, মানে আমার উৎপাদে মোল সংখ্যাটা হচ্ছে কম। তার মানে বিক্রিয়কের মোল সংখ্যা ইজ গ্রেটার দেন উৎপাদের মোল সংখ্যা। এই কেসটাকে আমি আলাদাভাবে ব্যাখ্যা করব আর অপরটাকে আলাদাভাবে। তাহলে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী আমরা জানি যে সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করা হলে, মানে চাপ বৃদ্ধি করা হলে, চাপ বৃদ্ধিজনিত ফলাফলটা প্রশমিত হতে হবে। এবং তোমরা একটা কথা অবশ্যই মনে রাখবে, একই আয়তনে গ্যাসের মোল সংখ্যা বেশি হলে চাপটা বেশি হয়, আর মোল সংখ্যাটা কম হলে চাপটা কম হয়। তো তাহলে এই বিক্রিয়াটা তারা কি একটা নির্দিষ্ট আয়তনে সংঘটিত হচ্ছে। তার মানে এই পাশে যে আয়তন, এই পাশে একই আয়তন। এই একই আয়তনে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি মোল সংখ্যা হচ্ছে 4, তার মানে বাম দিকে চাপ বেশি, আর ডান দিকে মোল সংখ্যা হচ্ছে 2, তার মানে ডান দিকে মানে উৎপাদে চাপটা হচ্ছে কম। তাহলে এখানে একই আয়তনে কি ঘটছে? চাপ বেশি থেকে চাপ কমের দিকে যাচ্ছে, মানে একই আয়তনে চাপ হ্রাস পাচ্ছে। এই কথাটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। এই বিক্রিয়াটাতে যেহেতু বাম দিকে মোল সংখ্যা বেশি, ডান দিকে কম, তার মানে বাম দিকে চাপ বেশি, ডান দিকে চাপটা কম, মানে বিক্রিয়কে চাপটা বেশি আর উৎপাদে চাপটা হচ্ছে কম। তার মানে এখানে একই আয়তনে চাপ হ্রাস পাচ্ছে। এবার আমি যদি এখানে চাপ দেই কি হবে? যেহেতু একই আয়তনে চাপ হ্রাস পাচ্ছিল, তার মানে এবার যদি আমি চাপ দিই, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে আমার এখানে চাপ বৃদ্ধিজনিত ফলাফলটাকে প্রশমিত করবে। তার মানে বেশি মোলের দিক থেকে কম মোলের দিকে যেতে হবে, তাই তো? তার মানে আমি চাপ বাড়াচ্ছি, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন আবার যুক্ত হয়ে পরস্পরের সাথে আবার বেশি করে অ্যামোনিয়া সৃষ্টি করছে। তার মানে সাম্যাবস্থা এবার বাম থেকে ডান দিকে সরে যাচ্ছে। আমি যদি চাপটাকে কমিয়ে ফেলি, এই বিক্রিয়াটাতে যেহেতু একই আয়তনে চাপের হ্রাস ঘটছে, তার মানে আমি চাপ বাড়িয়েছি, এজন্য আমার সাম্যাবস্থা ডান দিকে সরে গেছে, তাই না? বিপরীতটা ঘটালে আমার সাম্যাবস্থা ডানে চলে যায়। যেহেতু এখানে একই আয়তনে চাপটা হ্রাস পাচ্ছে, আমি যদি চাপ আরো কমিয়ে দিই তাহলে কি ঘটবে? অবশ্যই বুঝতে পারছো, সাম্যাবস্থাটা বাম দিকে সরে আসবে। কারণ আমি যে শর্টকাট টেকনিকটা আগেও শিখিয়েছি, আবারও বলবো যে একটা বিক্রিয়া নিজে থেকে যা ঘটবে তুমি যদি সেটাই ঘটাও তাহলে সাম্যাবস্থা বামে সরে আসে, কারণ তখন বিপরীত বিক্রিয়ার হারটা বেড়ে যায়। আবার একটা বিক্রিয়া নিজে থেকে যা হচ্ছে তুমি যদি সেটাই ঘটাও, তখন কি ঘটনা হবে সেখানে? খেয়াল করে দেখো, আমি আরেকবার বলি, একটা বিক্রিয়া নিজে থেকে যা ঘটছে তুমি যদি সেটাই ঘটাও তাহলে সাম্যাবস্থাটা ডান থেকে বাম দিকে সরে আসবে, তার মানে বিপরীতমুখী বিক্রিয়ার হারটা তখন বেড়ে যাবে। আবার একটা বিক্রিয়া নিজে থেকে যা ঘটছে তুমি যদি তার বিপরীতটা ঘটাও, সেক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে গিয়ে সাম্যাবস্থাটা বাম থেকে ডান দিকে সরে যায়। এই যে এটাই হচ্ছে তার প্রমাণ। খেয়াল করে দেখো, আরেকটা উদাহরণ আমরা দেখি। এখানে দেখানো হচ্ছে যে বিক্রিয়কের মোল সংখ্যা ইজ স্মলার দেন উৎপাদের মোল সংখ্যা। তাহলে এরকম একটা উদাহরণ আমরা যদি খেয়াল করি, এখানে দেখানো হচ্ছে কে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, সেখান থেকে সৃষ্টি হচ্ছে 2 মোল নাইট্রোজেন ডাই অক্সাইড। এখানে বাম দিকে এবং দুই দিকে কিন্তু গ্যাসীয়, দেখো বিক্রিয়ক এবং উৎপাদটা গ্যাসীয়, এটা খেয়াল করতে হবে। বাম দিকে আমার বিক্রিয়কের মোল পরিমাণটা হচ্ছে 1, ডান দিকে উৎপাদের মোল পরিমাণটা হচ্ছে 2। তার মানে এদিকে মোল কম, এদিকে মোলটা বেশি, এদিকে চাপটা কম, এদিকে চাপটা বেশি। এইটাও কি একই আয়তনে সংঘটিত হচ্ছে। তার মানে স্বাভাবিকভাবে বিক্রিয়া দেখেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখানে একই আয়তনে চাপটা কি হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করে বলো ভাইয়াকে। এক্স্যাক্টলি তোমরা ঠিক অনুমান করছো, এখানে একই আয়তনে চাপটা বৃদ্ধি পাচ্ছে, কারণ এদিকে মোল পরিমাণ কম, এদিকে মোল পরিমাণ বেশি। যেহেতু একই আয়তনে এখানে চাপের বৃদ্ধি ঘটছে, তার মানে আমি যদি চাপ আরো বাড়াই তখন কি হবে? তখন আমার প্রশমিত করার জন্য সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে গিয়ে বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে।
তার মানে এখানে যেহেতু নিজে থেকেই চাপের বৃদ্ধি ঘটছে, আমি যদি চাপ আরো বাড়াই তাহলে সাম্যাবস্থাটা পিছিয়ে আসবে, মানে বাম দিকে সরে যাবে। আর যেহেতু এখানে একই আয়তনে চাপটা বৃদ্ধি পাচ্ছে, আমি যদি চাপ কমিয়ে ফেলি তাহলে সেটা আমার জন্য সুবিধা, তখন সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে গিয়ে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, অর্থাৎ আমার প্রোডাকশন বেড়ে যাবে। ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড থেকে নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণটা কি বৃদ্ধি হবে, কারণ এটা ধীরে ধীরে ভেঙে গিয়ে আরো বেশি পরিমাণে নাইট্রোজেন ডাই অক্সাইডকে সৃষ্টি করবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি কোনো বিক্রিয়কের সংখ্যা, কোনো একটা বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যাটা সমান হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল নাইট্রিক অক্সাইড সৃষ্টি করছে। এখানে উভয় পাশে এরা কি গ্যাসীয় পদার্থ, এবং এই পাশে মোল পরিমাণটা কত 1 1, তার মানে 2, আর ডান পাশেও 2। তাহলে এখানে কি কোনো চাপের প্রভাব থাকবে? না, এখানে কোনো চাপের প্রভাব থাকবে না, কারণ এখানে দুই পাশে মোল সংখ্যাটা একই এবং এখানে একই আয়তনে চাপের কোনো পরিবর্তন হয় না। সেজন্য যেহেতু সেখানে নিচে থেকে চাপের কোনো পরিবর্তন ঘটছে না বিক্রিয়াটাতে, তুমি বাহ্যিকভাবে সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব দেখতে পাবে না। তাহলে এই বিক্রিয়া সাম্যাবস্থায় চাপের উপরে কোনো প্রভাব নেই। এরপরে চলে আসছি আমরা ঘনমাত্রার উপরে, সাম্যাবস্থার উপরে যে ঘনমাত্রার প্রভাবটা সেটা খেয়াল করে দেখো। এখানে বলা হচ্ছে যে সকল বিক্রিয়া সাম্যাবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব রয়েছে। বিক্রিয়া সাম্যাবস্থায় যে কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে লা শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণটা বৃদ্ধি হতে হবে। আমরা বলতে পারি যে এখানে বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিকে অগ্রসর হবে। আবার খেয়াল করে দেখো যে একইভাবে বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হলে উৎপাদের পরিমাণটা কমানোর জন্য বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটতে থাকবে এবং বিক্রিয়কের ঘনমাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে। অন্যভাবে বলতে পারি আমরা যে সাম্যাবস্থাটা বাম দিকে অগ্রসর হবে। তাহলে আমি এখানে একটা উদাহরণ নিয়ে আসি। খেয়াল করে দেখো আমাদের বহুল পরিচিত যে উদাহরণটা, অর্থাৎ নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন গ্যাস, তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে এখানে কি সৃষ্টি করছে, এখানে 2 মোল অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি করছে। এখানে খেয়াল করে দেখবে যে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রাটা বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে। এখানে আমাদেরকে সিদ্ধান্তটা একটু অন্যভাবে নিতে হবে। এখানে যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রাটা বাড়াই তখন কি, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো মানে কি, আমার বিক্রিয়কের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে তারা কি করবে, পরস্পরের সাথে যুক্ত হবে, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন এদের পরিমাণ বা এদের ঘনমাত্রা আমি যদি বাড়াই, তারা পুনরায় নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে নিজেদের সাথে যুক্ত হয়ে নতুন করে অ্যামোনিয়া সৃষ্টি করবে। তার মানে কি, আমার সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে। আর সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাওয়া মানে কি, সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। আমি যদি উল্টো কাজটা করি, অর্থাৎ এখানে কি ঘটনা ঘটছে, এখানে আমি একটু আগে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়িয়েছি, তার মানে আমার সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে গেছে, বিপরীতমুখী বিক্রিয়া আছে, এই জন্য সাম্যাবস্থা বাম থেকে ডানে সরে গেছে। যদি আমি উল্টো ঘটনাটা ঘটাই, আমি উৎপাদের ঘনমাত্রা বাড়িয়ে দিচ্ছি, উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াই সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, উৎপাদ অ্যামোনিয়াটা ভেঙে নতুন করে নতুন নাইট্রোজেন এবং হাইড্রোজেন সৃষ্টি করতে থাকবে। তার মানে যত আমার অ্যামোনিয়ার পরিমাণটা বাড়বে ততই কি আমার নতুন করে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, মানে অর্থাৎ অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে সৃষ্টি করতে থাকবে। তার মানে আমার বিপরীতমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে। কখন, যখন আমি উৎপাদকে বৃদ্ধি করছি। আর বিপরীতমুখী বিক্রিয়ার হার যখনই সম্মুখমুখী বিক্রিয়ার হার থেকে বেড়ে যায় তখন আমার বিক্রিয়াটা কোন দিকে, সাম্যাবস্থাটা কোন দিকে অগ্রসর হবে, ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। তাহলে দেখো সাম্যাবস্থার উপরে ঘনমাত্রার প্রভাবটা অনেক সহজে আমরা বলতে পারি। আর এই সকল ঘটনা, এই যে আমি তাপের প্রভাব দেখাচ্ছি এখানে, চাপের কিংবা ঘনমাত্রার, এই প্রভাবগুলা কেন ঘটে, লা শাতেলিয়ার নীতি অনুযায়ী আমরা জেনে এসেছি এই প্রভাবগুলা মূলত ঘটে যাতে করে আমি যে এই যে নিয়ামকের পরিবর্তনগুলো ঘটাচ্ছি, অর্থাৎ তাপের, চাপের কিংবা ঘনমাত্রার পরিবর্তনটা ঘটাচ্ছি, তখন সাম্যের অবস্থানটা এমনভাবে পরিবর্তিত হয়, আমি যে তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করলাম এদের পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। তাহলে এই ছিল আমাদের লা শাতেলিয়ার নীতি অনুযায়ী কোন একটা সাম্যাবস্থার উপরে তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব। আর তোমরা খুব সহজে এখানে খেয়াল করবে ঘনমাত্রার প্রভাবটাকে। আমি যদি একটু দেখাই যে বিক্রিয়কের ঘনমাত্রা আমি বাড়িয়ে দিচ্ছি তাহলে কি সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাচ্ছে বিপরীত বিক্রিয়ার হারের তুলনায়, তখন সাম্যাবস্থা বাম থেকে ডানে যাচ্ছে। আর যদি আমি উল্টাটা করি, বিক্রিয়কের ঘনমাত্রাটা কমিয়ে দেই তাহলে কি ঘটবে,
সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে যাবে। আর আমরা জানি যে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে যাওয়া মানে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে আসে, কারণ তখন বিপরীত বিক্রিয়ার হারটা বেড়ে যায়। আবার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিপরীত বিক্রিয়ার হারটা বৃদ্ধি পায় বলে সাম্যাবস্থা বাম দিকে সরে আসে। উৎপাদের ঘনমাত্রা হ্রাস করলে বিপরীত বিক্রিয়ার হারটা কমে যায়, সেই তুলনায় সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেশি থাকে, এই জন্য সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। তো এই ছিল আমাদের মূলত আলোচনা, এবং এই লাসাতেলিয়ার নীতির সাথে সাথে আমরা এই চ্যাপ্টারটা অফিসিয়ালি শেষ করছি আজকে। আমি চেষ্টা করেছি যে এই চ্যাপ্টারে আমরা যত ধরনের টপিকগুলো পড়েছি সেগুলো খুব সহজে তোমাদেরকে বোঝানোর। এরপরে তোমরা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আর আরেকটা জিনিস যে তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা সৃজনশীল প্রশ্ন একটু কম চর্চা করছি, অর্থাৎ অনুশীলনী সৃজনশীল ছাড়া আর কোনো সৃজনশীল দেখছি না, কেন এটা দেখছি না? আমরা কি গুরুত্ব দিচ্ছি না সৃজনশীল প্রশ্নগুলোকে? না, আমরা সৃজনশীল প্রশ্নগুলোকে অতিরিক্ত গুরুত্ব প্রদান করছি, এবং সেটা করছি বিধায় আমরা সৃজনশীল প্রশ্নগুলোর জন্য আলাদা একটা প্রজেক্ট রান করছি, যেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে। কারণ তোমরা দেখেছো যে প্রতিটা চ্যাপ্টারে টপিকের এত এত ভ্যারাইটি এবং এত এত ধরনের কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে এসে থাকে। তো আমরা যদি একটা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো সৃজনশীল, মানে চ্যাপ্টারের সাথে অনেকগুলো সৃজনশীল আলোচনা করতে চাই, চ্যাপ্টারগুলো অনেকটা দীর্ঘ হয়ে যাবে এবং অনেক সময় লাগবে তোমাদের দেখতে। এই জন্য আমরা যেহেতু সৃজনশীলগুলোকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি, তার মানে আমরা যাতে টাইপ ধরে ধরে আলাদা করে করে সৃজনশীলগুলোকে আইডেন্টিফাই করতে পারি, বুঝতে পারি কিংবা প্র্যাকটিস করতে পারি, সেজন্য আমরা আমাদের নতুন প্রজেক্টটা রান করছি, যেখানে শুধুমাত্র বিগত বছরে আসা 2016 থেকে 2019 পর্যন্ত বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করব, যেটা আমাদের টেস্ট পেপার প্রজেক্ট। এবং সেখানে তুমি প্রতিটি টাইপের কোশ্চেন আলাদা আলাদা করে চর্চা করতে পারবে এবং বুঝতে পারবে, এবং কোনো ঘাটতি থাকবে না। তাহলে বুঝতেই পারছো যে একটা চ্যাপ্টার পড়া মানে আমি এইভাবে পড়িয়ে শেষ করে দিলাম, তোমরাও শেষ করলে, এটাই কিন্তু শেষ নয়। তোমাদেরকে এরপরে টেস্ট পেপার সলভ করতে হবে, এবং সেটা তোমরা করবে আমাদের প্রজেক্টেই, যেখানে আমরা সিকিউ সলভ নিয়ে আসছি। এবং আমাদের টেস্ট পেপার প্রজেক্টটাও হবে আমাদের একাডেমিক প্রজেক্টের মতন ডাইনামিক, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের যে ভ্যারিয়েশনগুলো টাইপ অনুযায়ী, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি বোর্ড ধরে ধরে। তাহলে আশা করি তোমরা যখন একাডেমিক টপিকগুলো পড়বে এবং তার পাশাপাশি বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করবে, তুমি একটা চ্যাপ্টারে কিন্তু অনেক বেশি এক্সপার্ট হয়ে উঠবে, এবং তোমাকে কোনো প্রশ্নেই তখন আটকানো সম্ভব হবে না। তাহলে তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আমরা পরবর্তীতে অবশ্যই একত্রিত হব চ্যাপ্টার 8-এর পড়াশোনায়। চ্যাপ্টার 8টা হচ্ছে আমাদের রসায়ন ও শক্তি, অর্থাৎ কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি নিয়ে। তাহলে পরবর্তী ভিডিও ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বা নতুন চ্যাপ্টার শুরুর আমন্ত্রণ জানিয়ে আমি আজকেই তোমাদের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।